মরিয়ম, দাঁড়াও বলছি। আমি কিন্তু ফাঁকি দিয়ে চলে যাবো। এক লাফে উঠে বসি। পুরো শরীর কাঁপছে। আশেপাশে তাকিয়ে মিরাজকে খুঁজছে, কিন্তু মিরাজ কোথাও নেই। ঘোর কাটতেই বুঝতে পারি আমি জেলের মধ্যে বন্দি হয়ে আছি। পরনে জেলের সাদা কালো রঙের একটা শাড়ি। মিরাজের কথা মনে হতেই চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। হঠাৎ কিছু শব্দে সামনে তাকিয়ে দেখি একজন মহিলা পুলিশ তার হাতে থাকা লাঠি দিয়ে জেলের দরজায় বাড়ি দিচ্ছে। কালকে ভোর 4টেই তোর ফাঁসি। তোর কোনো শেষ ইচ্ছে থাকলে বল। আমি একটা নিঃশ্বাস ফেলে বসা থেকে উঠে পুলিশ আপার সামনে এসে বলি, আমি ওর কবরটা একবার দেখতে চাই। কবর দেখলেই কি তোর পাপ কমে যাবে? একটা এতিম ছেলেকে ভালোবাসার অভিনয় করে খুন করেছিস। আমি কাউকে খুন করি নাই, বুঝছেন আপনি? আমি কাউকে খুন করি নাই। সব খুনেই এই কথা বলে। তোরে আমরা হাতে নাতে ধরছি, এখন বাঁচার জন্য মিথ্যা কথা বলছিস। বাঁচার ইচ্ছে তো আমি সেদিনই ছেড়ে দিয়েছি, যেদিন আমার মিরাজ আমারে ছাইরা চইলা গেছে। যার জন্য বেঁচে থাকবো সেই নেই। এতই ভালোবাসলে ছেলেটাকে মারলি কেন? আমি খুন করি নাই, চেয়ারম্যানের ছেলে আতিক খুন করছে আমার মিরাজরে। তাহলে আদালতে তুই চুপ করে কেন ছিলি? কেন তখন সবার সামনে সত্যিটা বলিসনি? চুপ থেকে কোনো সব দোষ নিজের কাঁধে নিলি। আমি মিরাজকে ছাড়া বাঁচতে পারবো না, তাই। চুপ থেকে কেন সব দোষ নিজের কাঁধে নিলি? আমার গল্প শোনার সময় কি আছে আপনার কাছে? আমারে কইবি তুই কি হয়েছিল সেদিন? আছে। তুই বল আমাকে কি হয়েছিল। পুলিশ আপা জেলের ভেতরে এসে বসে। আমিও ওনার সামনে বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে থাকি, সেই কখন থেকে মিরাজের জন্য অপেক্ষা করছি, কিন্তু সাহেবের তো আসার নামই নেই। একটু পর দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায়। তুমি চলে এসেছো? সরি, আসতে একটু লেট হয়ে গেল। একটু লেট হয়েছে তাই না? পুরো 1 ঘন্টা 15 মিনিট লেট। কি করব বলো? বাচ্চাদের ছুটি না দিয়ে তো আর আমি আসতে পারি না। কাল থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই আজকে একটু বেশি পড়িয়েছি। থাক, আর বাহানা দিতে হবে না, রোজই তো লেট করে আসো। আচ্ছা, এখন সব অভিমান ভুলে আমার কাছে আসো। মরিয়ম মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে নাক টিপে বলে, আমি এই পৃথিবীর সবার লগে রাগ করতে পারলেও তোমার লগে রাগ করতে পারুম না। আমার জীবন তুমি। আমি নিজের খুব লাকি মনে করি জানো, তোমার মতো এমন একজন মানুষ আমার মতো একজন এতিমরে এত ভালোবাসে। তুমি আবার হেই কথা তুলো? তোমারে কইছি না আমার এতিম কইবা না? তুমি আমারে আর কখনো এতিম কইবা না। আচ্ছা ঠিক আছে, কমু না। আহো, এই গাছে বসে একটু কথা কই। মরিয়মকে নিয়ে একটা গাছের উপর বসে পড়ি। গাছ বললে ভুল হবে, কেননা গাছটা কেটে মাটিতে ফেলে রেখেছে, কিছুদিনের মধ্যে হয়তো কাঠও হয়ে যাবে। মিরাজ চলো না আমরা বিয়ে কইরা নেই। আগে আমি একটা চাকরি ঠিক করি, তারপর বিয়া করুম। এখন তোমার আব্বার সামনে গিয়ে আমি কোন মুখে তোমার চাইমু কও? কবে হইব তোমার চাকরি? 2 বছর থেকে তো কইতাছ। কাল একটা ইন্টারভিউ আছে, দেখি এবার যদি ভাগ্যটা পাল্টায়। হইছে, এত চিন্তা করতে হইব না। আমি তোমার লাগে সারা জীবন অপেক্ষা করতে পারো। আমার পুরো পৃথিবী একদিকে আর তুমি আরেক দিকে। আমি জানি তো। আচ্ছা, সন্ধ্যা হয়ে আসতেছে, বাসায় চলে যাও। যাইতেছি। এই নাও, তোমার রাতের খাবার আছে এই বক্সে। তুমি রোজ আমার লাগে এত এত খাবার নিয়ে আহো, তোমার আব্বা কি তোমারে জিজ্ঞেস করে না যে এত খাবার কেন নিয়ে যাও? আব্বা দেখলে তো কিছু কইব। আর রান্না যখন আমি করি শেষ হইলেই তোমার লাগা বক্সে বাইরে রাখা দেই। আমার লাগে তুমি কত কিছু করতেছো, কিন্তু আমি আমি তোমার লাগে কিচ্ছুই করতে পারতেছি না। আমাগোর বিয়ার পরে তো তুমি আমার লাইগা কত কিছু করবা, এখন না হয় আমি করি তোমার লাইগা। আমি খুব তাড়াতাড়ি একটা চাকরি ঠিক কইরা তোমারে আমার ঘরের বউ করে নিয়ে আমো। আচ্ছা চলো, তোমার আগায় দিই। বলেই দুজনে উঠে মরিয়মকে ওর বাসার সামনে এগিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসি। বক্সটা টেবিলে রেখে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বসে বসে কালকের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকি।
বাসায় এসে কলপার এসে হাত মুখ ধুয়ে রুমে চলে আসি। আব্বা আমার রুমে এসে বলে, কিরে মা, কই ছিলি তুই বিকাল থেকে? এখানেই তো আব্বা। আমারে খুঁজতেছিলা কেন? কিছু লাগবো তোমার? তোরে না দেখলে আমার ভালো লাগে না, তুই জানোস না? মাগরিবের আজান হইতেছে, আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। তুইও নামাজ পড়তে বইস। আমি ঠিক আছে বলে অজু করে এসে নামাজ পড়তে বসি। রাত 10টায় ডিনার শেষে মিরাজকে কল করি। ঘুমাওনি যে এখনো? এখন কেন ঘুমাবো? তোমার সাথে কথা বলবো, তারপর দুজন একসাথে ঘুমাবো। তুমি তো দেখছি আমার জন্য পুরো পাগল হয়ে গেছো। সারা জীবন এমন পাগলই থাকবো। আচ্ছা, তুমি ডিনার করেছো? একটু আগেই করেছি। মাংসটা খুব মজা হয়েছে। আচ্ছা, আমাকে শিখাবে তুমি কিভাবে রান্না করো? তুমি তাহলে কাল ইন্টারভিউ দিয়ে আসো, বিকেলে শিখাবো। আচ্ছা ঠিক আছে, কি কি আনতে হবে আমাকে মেসেজে লিখে দিও। আচ্ছা দিব। কাল কয়টার সময় যাবে বাসা থেকে? 8টার দিকে যাব। লেট হয়ে গেলে যদি আবার ইন্টারভিউ দিতে না পারি তাই। আচ্ছা তাহলে এখন ঘুমিয়ে পড়ো আর বেস্ট অফ লাক। আমি মরিয়মকে ধন্যবাদ বলে কল কেটে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি ইন্টারভিউ দিতে। অনেকেই এসেছে আমার মতো ইন্টারভিউ দিতে। সবকিছু শেষ হতে হতে প্রায় দুপুর হয়ে যায়। ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে, তবে চাকরিটা পাবো কিনা সেটা জানি না। একটা হোটেলে এসে দুপুরের খাবার খেয়ে বাসার দিকে যেতে থাকি। তখনই মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মরিয়ম কল করেছে। কল রিসিভ করতেই মরিয়ম বলে, ইন্টারভিউ শেষ হয়ে গেছে? একটু আগে শেষ হলো, এখন বাসায় আসছি। তোমাকে সেই সকাল থেকে দেখিনি। আমি আমবাগানে আসছি, তুমি সোজা ওখানে চলে আসো। আচ্ছা আসছি। তারপর তাড়াতাড়ি বসে কল কেটে বাসা থেকে বের হয়ে চলে আসি আমবাগানে। বেঞ্চে বসে পা দুলাচ্ছি। হঠাৎ চেয়ারম্যানের ছেলে এসে আমার পাশে বসে। আমি কিছুটা সরে বসি, কিন্তু আতিক আবার এসে আমার সাথে ঘেঁষে বসে। আমি বসা থেকে উঠে যাই। আতিক আমার ওড়না ধরে টানাটানি করতে থাকে। আমি ছোটার জন্য চেষ্টা করছি, কিন্তু আতিক নিজের সমস্ত শক্তি দিয়ে আমাকে ওর কাছে টেনে নিতে চাইছে আর বাজে কথা বলছে। আমবাগানে এসে দেখি আতিক মরিয়মের ওড়না ধরে টানাটানি করছে। আমি দৌড়ে এসে আতিকের বুকে লাথি দেই। আতিক মাটিতে পড়ে যায়। আমি আতিককে মারতে গেলে মরিয়ম আমাকে ধরতে আসে। আমি মরিয়মকে ধাক্কা দিয়ে আতিকের কাছে এসে ওকে এলোপাথারি মারতে থাকি। একটু পর ওর বন্ধুরা এসে আতিককে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় আতিক বলে আমাকে দেখে নিবে, এত সহজে নাকি বলে আমাকে ছাড়বে না। আমিও বলি, তুই কি করতে পারিস আমিও দেখব। পেছনে তাকিয়ে দেখি মরিয়ম মাটিতে পড়ে আছে, পা চেপে ধরে চোখ বন্ধ করে আছে। আমি দৌড়ে মরিয়মের কাছে এসে দেখি কাচের টুকরো দিয়ে পা অনেকটা কেটে গেছে। আমি দৌড়ে গিয়ে দুর্বা ঘাস তুলে মুখে নিয়ে চিবিয়ে মরিয়মের পায়ে লাগিয়ে দিই। পাটা জ্বলে ওঠে। দাঁত চেপে চোখ বন্ধ করে মিরাজের শার্ট খামচে ধরে আছি। মিরাজ আমাকে কোলে করে বেঞ্চে বসিয়ে দিয়ে আমার সামনে বসে ওর পকেট থেকে রুমাল বের করে আমার পায়ে বেঁধে দেয়। আমার জন্য তোমার এমন হলো, আমি তোমাকে ধাক্কা না দিলে এমন হইতো না। খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি আমার পাশে আছো তো, তাই কষ্ট হচ্ছে না। চেয়ারম্যানের ছেলের সাথে ঝামেলা না করলে হতো না। ওরা কত খারাপ তুমি জানো না। ওরা কেমন সেটা আমার জানতে হবে না। তোমার গায়ে কেউ হাত দিলে আমি তোকে খুনই করে ফেলবো। তারপর জেলে গিয়ে বসে থাকো, আর আমার আব্বা আমার বিয়া অন্য কোথাও দিয়ে দেখ। কইলেই হলো নাকি? আমার জান আমি ছাড়া আর কেউ হাত দিতে পারবো না। যাইমু না তুমি ছাড়া অন্য কারো। ইন্টারভিউ তো ভালোই হয়েছে, মেইলের মাধ্যমে জানাবে বলছে। তোমার পায়ে খুব যন্ত্রণা হইতেছে তাই না? তুমি আমার কপালে আর গালে চুমু খাও, তাহলেই ভালো হয়ে যাবে। আমি মুচকি হেসে মরিয়মের দিকে ঝুঁকে ওর কপালে আর গালে একটা চুমু খাই। মরিয়ম আমাকে জড়িয়ে ধরে বসে থাকে। কিছু সময় পর আমি মরিয়মকে কোলে করে ওর বাসায় চলে আসি। মরিয়মের আব্বা উঠানে বসেছিল। মরিয়মকে আমি কোলে নিয়ে আসছি দেখে আমার সামনে এসে মরিয়মের আব্বা বলে, কি হয়েছে মা তোর? মিরাজ বাবা, তুমি মরিয়মরে কোলে নিয়ে আইলে কেন?
চাচা, আমি বাড়ির দিকে যাইতেছিলাম, রাস্তায় দেখি মরিয়ম পা ধইরা বসে আছে। কাছে গিয়ে দেখি যে পা কাইটা ফেলছে, তাই বাসায় নিয়ে আইলাম আর কি। পা কাটলো কি করে? তুই দেখে আসবি না? কাইটা তো গেছে চাচা, এখন আর কয়া কি লাভ হইব কন? ওর এখন রেস্টের প্রয়োজন। আচ্ছা আহো, ওরে ওর রিমে নিয়ে শুয়ে দাও। মরিয়মরে রুমে রেখে গিয়ে বিছানায় শুয়ে দেই। চাচা, আমি বাড়িতে যাই এখন নাকি? আপনারও ওষুধ থাকলে ব্যথার ওষুধ খাওয়াই দিন। আমি এখন যাই চাচা। আচ্ছা বাবা, তোমার ধন্যবাদ। মিরাজ কিছু না বলে একবার আমার দিকে তাকিয়ে চলে যায়। আব্বা ওষুধ এনে আমাকে খাইয়ে দেয়। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ি। বাসায় এসে চেঞ্জ করে শুয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি মরিয়মদের বাসায়। মরিয়ম উঠানে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসে। এখন কি অবস্থা পায়ের? ব্যথা কিছুটা কমেছে, কিন্তু পা সোজা করে ফেলতে সমস্যা হচ্ছে। ওষুধ নিয়েছিলে? তুমি যাওয়ার পরই আব্বা ওষুধ দিয়েছে। আমার জন্যই তোমার এই অবস্থা হলো। কিছু হয়নি, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ভেতরে আসো। চাচা বাড়িতে নাই? আব্বা তো গঞ্জে গেছে, রাত হইব। তোমার ভয় করে না একলা থাকতে? ভয় কেন করব? ভেতরে আহো, তারপর কথা কইতেছি। আমি মরিয়মের হাত ধরে ভেতরে এসে বারান্দায় বসি দুজনে। তুমি একটু বসো, আমি তোমার লাইগা চা কইরা আনছি। না, এখন কিছু লাগবো না, তুমি আমার সামনে বসো তো। আজকে আমারে দুই চোখ ভইরা দেখবা বুঝি? তোমার সারা জীবন দুই চোখ ভরা দেখমু। বিয়ার পর কিন্তু সব সময় তুমি আমার চোখের সামনে বসে থাকবা। আমি তোমার মন ভইরা দেখুম। হঠাৎ বাতাস বইতে থাকে। বাতাসে আমার চুল উড়ছে এলোমেলো হয়ে। মিরাজ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এমন করে তাকায় আছো কেন? তোমার চুল যখন উড়ে, তোমারে বিশ্বাস করবা না, আরো অনেক বেশি সুন্দর লাগে। এখন তোমারে যেই দেখবো তোমার পুরা প্রেমে পড়া যাইবো। আর কারো চোখে আমি সুন্দরী হতে চাই না, শুধু তোমার চোখে সারা জীবন সুন্দর হয়ে থাকতে চাই। আমার কাছে তুমি পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ, আর তাই তো তোমার ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতেও পারি না। সারাক্ষণ আমার চোখের সামনে খালি তোমার ওই চাঁদ মুখখানি ভাসে। তুমি জেগে থাকো বা ঘুমিয়ে থাকো, স্বপ্ন দেখো বা না দেখো, সব সময় আমি তোমার মাঝে তোমার ছায়া হয়ে থাকতে চাই। তুমি এখন আমার শরীরের একটা অংশ হয়ে গেছো, বুঝছো? আমার সকল চিন্তা ভাবনায় শুধু তুমিই থাকো। আচ্ছা, চেয়ারম্যানের ছেলে তোমারে কিছু কয় নাই তো? তখন যেই মাইট দিছি, আমার সামনে আইবো না। তবু একটু সাবধানে থাইকো, কোয়া তো যায় না কখন কোন দিক থেকে তোমার ক্ষতি হইব। ওইসব নিয়ে তোমারে ভাবতে হইব না। আচ্ছা, সন্ধ্যা নাই মাইতেছে, আমি এখন যাই, কেমন? তুমি নিজের খেয়াল রাখো, আর ঠিকমতো ওষুধ নিও কিন্তু। মরিয়ম ঠিক আছে বলে আমার গালে চুমু দেয়। আমি মুচকি হেসে মরিয়মকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। এভাবেই কাটতে থাকে আমাদের দিনগুলো। কিন্তু একদিন এমন কিছু হয় যা আমার পুরো পৃথিবীকে ওলট পালট করে দেয়। বিকেলবেলা রুমে শুয়ে আছি, হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসে। ওপেন করে দেখি আমি যে অফিসে ইন্টারভিউ দিয়ে এসেছি সে অফিস থেকে একটা মেসেজ এসছে, আমার চাকরি হয়ে গেছে। আমি খবরটা মরিয়মকে সামনাসামনি দিব, তাই কল করি। বলো। মাঠের কাছে আসতে পারবা এখন? আমার জান আসতে বলেছে, আমি আসবো না এমনটা কি কখনো হতে পারে? আমি এখনই আসছি। আমি ঠিক আছে বলে কল কেটে বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসি মাঠের কাছে। এসে দেখি মরিয়ম এসে দাঁড়িয়ে আছে, রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে, হাতে একটা চিকন লাঠি। তোমার হাতে লাঠি কেন? আর এমন করে রেগেই বা আছো কেন? আমাকে আসতে বলে তুমি লেট করলে কেন? আচ্ছা সরি, আর হবে না। কোনো কথা শুনবো না, কান ধরে উঠবোস করো। কি আর করবো বলো, কান ধরে উঠবোস করার পর ম্যাডামের রাগ ভাঙে। হয়েছে, এবার থামো। আচ্ছা, হঠাৎ এত জরুরি তলব কেন? আচ্ছা শোনো, একটা খুশির খবর আছে। খুশির খবর? নিশ্চয়ই তোমার চাকরি হয়েছে, তাই না? তুমি বুঝলে কি করে? আচ্ছা, তোমার চাকরি হয়ে গেছে?
হুম, একটু আগে জানালো, আর তাই তো তোমার কাছে ছুটে চলে আসলাম খুশির খবরটা দিতে। মরিয়ম আমাকে জড়িয়ে ধরে খুশিতে নাচতে থাকে। আরে আরে, কি করতেছো এটা? এখানে যে কেউ চলে আসতে পারে। আমি কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। জয়েন করবে কবে থেকে? না, আমি লেট করতে চাইতেছি না। পরশু থেকে জয়েন করবো ভাবতেছি। আর পরের মাসে তোমার আব্বার কাছে গিয়া তোমারে চাইমু, বুঝছো? তাই হবে। আমি তো চাই তুমি খুব তাড়াতাড়ি তোমার বউ হয়ে তোমার কাছে থাকতে। আচ্ছা, দাঁড়িয়ে না থেকে চলো ওখানে বসি, দুজন এই মাঠের এক পাশে বসে পড়ি। হঠাৎ মোবাইল বেজে ওঠে, আব্বা কল করেছে। মরিয়ম, মা, তুই কোথায়, বাসায় আছিস নাকি? কাছেই আছি আব্বা, কেন কি হয়েছে? তোর আনোয়ার চাচাকে দিয়ে মাছ পাঠাইছি, বাসায় চলে যা। আচ্ছা আব্বা, আমি একটু পরেই যাচ্ছি। আব্বা ঠিক আছে বলে কল কেটে দেয়। কি জন্য কল করছিল চাচা? মাছ পাঠিয়েছে তাই কল করেছে। ও আচ্ছা আচ্ছা, চাচা আমাদের সম্পর্ক মেনে নেবে তো? আমার মতো এতিমের কাছে তোমাকে তুলে দিবে? আব্বা আমার সুখের জন্য সব করতে পারে। আব্বাকে আমি বুঝিয়ে বলবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। মরিয়ম আমার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে মরিয়ম আমার হাত জড়িয়ে ধরে রাখে মরিয়ম আমার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। দুজন চোখ বন্ধ করে বসে আছি। হঠাৎ পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরে মরিয়মকে টেনে দাঁড় করিয়ে দেয়। ওপরের দিকে তাকিয়ে দেখি আতিক। আতিক, মরিয়মটা সাইরা দিয়ে কইতেছি, ভালোই ভালোই কইতেছি তোরে, নয়তো আমি কিন্তু তোরে খুন করে ফেলামু। আতিক বলে, খুন তো হবেই আজকে, তবে সেটা আমার নয়, তোর। ছোট লোকের বাচ্চা, তুই এই আতিকের গায়ে হাত তুলেছিস? আজ তোর চোখের সামনে তোর ভালোবাসার মানুষের সাথে আমি বিয়ে ছাড়া বাসর করব বলেই আমাকে টেনে নিয়ে এক কোণে নিয়ে যায়। আমি শত চেষ্টা করেও ছুটতে পারিনি। নরপশুর মতো আতিক আমার শরীরটাকে ছিঁড়ে খেয়ে উঠে চলে যায়। আমি কান্না করার শক্তিটুকুও পাচ্ছি না। উঠে আনমনে হেঁটে আসতে থাকি। মরিয়মের দিকে তাকিয়ে ওর অবস্থা দেখে চিৎকার করে কান্না করছে। হঠাৎ আতিক একটা ছুরি আমার পেটে কয়েকবার ঢুকিয়ে দেয়। আমি মাটিতে শুয়ে মরিয়মের দিকে তাকিয়ে আছি। মরিয়ম আনমনে হেঁটে আসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আতিক আমার কাছে এসে আমার হাতে ছুরিটা দিয়ে বলে, আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে, এবার তুই তোর প্রেমিকের খুনের অপরাধে ফাঁসিতে ঝুলবি বলে হাসতে হাসতে চলে যায়। আমি মিরাজের দিকে তাকিয়ে দেখি মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। ওর সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। আমার ঘোর কাটতেই দৌড়ে মিরাজের কাছে এসে ওর মাথাটা আমার কোলে নিয়ে চিৎকার করে কান্না করতে থাকি। আমাকে তুমি ক্ষমা করে দিও মরিয়ম, আমি তোমাকে বাঁচাতে পারিনি। এভাবে তোমাকে ছেড়ে চলে যাব আমি কখনো ভাবতে পারিনি। আর কিছু বলার আগেই মিরাজ আমার কোলে ঢলে পড়ে। আমি চিৎকার করে কান্না করছি মিরাজের লাশ আমার কোলে নিয়ে। হঠাৎ কোথা থেকে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে আসে থানায়। আদালতে নিয়ে আসলে আমি চুপচাপ থাকি। আমার বাঁচার ইচ্ছে মরে গেছে। জজ সাহেব আমাকে ফাঁসির আদেশ দেয়। আর পুলিশ আপা এসে একটু আগে জানালো কাল ভোরে আমার ফাঁসি। আমার কথা শুনে পুলিশ ম্যাডাম কান্না করছে। তুই বল আমাকে কি হয়েছিল। তুই চুপ করে থেকে অনেক বড় ভুল করেছিস। এখন তো তোকে মিথ্যে খুনের অপরাধে ফাঁসি দিবে। আমি তো মরে গেছি সেদিনই, যেদিন আমার মিরাজ আমাকে ছেড়ে চলে গেছে। আমার বেঁচে থাকার আর না থাকা এক সমান। আমারে একটা বার ওর কবরের কাছে নিয়ে চলুন না। আমি ব্যবস্থা করছি। কান্না করতে করতে চলে যায় পুলিশ আপা। কিছু সময় পর আমার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে আসে মিরাজের কবরের কাছে। রাস্তা দিয়ে আসার সময় কিছু কিছু জায়গা দেখে মিরাজকে ভেবেছি। আমাদের দুজনের স্মৃতিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো গ্রাম জুড়ে। মিরাজের কবরের সামনে এসে বসে পড়ি। চারদিকে বেড়া তুলে দিয়েছে। আমি বেড়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকি, চইলা গেছো তুমি আমারে সাইরা, কত সুখে ঘুমাইয়া আসো। আমারে তুমি একলা থুইয়া গেলা পাশানি দুনিয়ার বুকে। পিড়িতি ছিল কত তোমার আমার মাঝে, হারাইয়া যাইতাম কত সুন্দর দুজনার মাঝে। উড়াল দিয়া চইলা গেলা পাষাণের মতো। তোমার সারা কেমনে আসে আমার এই দেহ জীবন। চোখ বুঝিয়া শুয়ে আসো মাটির এই
এই নয় ঘরে। আমি চোখ বুঝিলেও ঘুম আসে না। আমি যে দেখি শুধু তোমারে। তুমি আমারে ফাঁকি দিয়া ভাবো যদি জিততা গেছো বাজি। তুমি বন্ধু ঘুমায় থাকো, আমিও আইতাছি তোমার কাছে। সেই কখন থেকে মেয়েটা কপাল ঠেকিয়ে বসে আছে, কোনো শব্দ করছে না। স্যার বলে টেনে তুলতে মরিমকে। আমি তোলার জন্য যেই হাত রেখেছি মেয়েটা মাটিতে লুটিয়ে পড়ে। আমি মরিমের নাকের সামনে হাত রেখে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। স্যারকে বলি মরিম মারা গেছে, হারিয়ে গেছে দুইটি নিষ্পাপ হৃদয়ে ভালোবাসা। অবাক করা বিষয় হলো আমি কিছুটা দূরে দেখি সাদা পাঞ্জাবি পরা একটা ছেলে আর সাদা শাড়ি পরা একটি মেয়ে হাত ধরে একে অপরের দিকে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখি মিরাজ আর মরিম দুজনের ঠোঁটেই হাসি, কিন্তু এইদিকে মরিম লাশ হয়ে পড়ে আছে আমার সামনে, আর মিরাজ লাশ হয়ে কবরে। তাহলে এরা কারা? সত্যিই মানুষ শুধু মরে যায়, ভালোবাসা মরে না। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।